ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখান, তুমি পড়বা, তুমি উঠবা, তুমি শিখবা, তুমি পড়বা, তুমি ভুল থেকে শিখবা, তুমি ভুল করবা, ভুল করবা, ভুল করবা, হাজারবার ভুল করবা, তুমি দাঁড়াবা, উঠে দাঁড়াবা। এখন আমাদের যে ব্রেনের রেস্ট, পোলাপান এখন রেস্ট করে না, প্রত্যেকটা পোলাপানের হাতে মোবাইল টিভি দিয়ে দেয়, আর তারা রেস্টের সময় পায় না, তারপরে মাথা হয়ে থাকে খিটখিটে। আমার এক সময় ক্লাবে আসলে ছিল, প্যাশন থেকে আমি স্কেটিং করে দিতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এই ভালোবাসার কারণে এই স্কেটিংকে আজকে আমার প্রফেশন হিসেবে নিতে বাধ্য হয়েছি। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো কিছু বিষয় হয়তো আমরা জানি অথবা জানার পরেও মানি না, তো আমি কিছু কিছু বিষয় আজকে মনে করাই দিব। বিশেষ করে আজকের ভিডিওটা আমাদের স্কেটিং এর অভিভাবকদের উদ্দেশ্য করে, এবং যারাই আমার ভিডিও দেখছেন অভিভাবক আছেন, বাবা হয়েছেন, মা হয়েছেন, অনেকে ভালো দায়িত্বশীল পর্যায়ে পৌঁছাই গেছেন, মুরব্বী হয়ে গেছেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিও। আমি ছোট মানুষ, যদি ভুলভ্রান্তি হয়, আমার যেতটুকু শিখার আছে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলার চেষ্টা করব। আপনারা মানার দায়িত্ব আপনার এবং আপনার নফসের। তো আমি সর্বপ্রথম, আমরা যে স্কেটিং ক্লাব চালাই, আমাদের যে স্কেটিং একাডেমি, আমাদের যে এত শয়ে শয়ে বাচ্চা এখানে স্কেটিং করে, 3 বছর বয়স থেকে আমরা স্কেটিংয়ে ভর্তি নেই। দেখা যায় কিছু অভিভাবকের রিকোয়েস্টে আমাদের 2 বছরের বাচ্চাও এখানে স্কেটিং করে। তো আপনারা একটু ভেবে দেখুন, অভিভাবক যারা আছেন একটু প্লিজ আপনারা চিন্তা করে দেখবেন যে এই যে বাচ্চাটা, এই বাচ্চাগুলোকে আমাদের আগারগাঁয়ে প্রায় 200+ স্টুডেন্ট, এই সবাইকে আমি এবং আমার সহকারী কোচ আমরা এদেরকে খুব যত্ন সহকারে স্কেটিং করাইতেছি, এবং নতুনদের জন্য সুন্দর ম্যাটের ব্যবস্থা রেখেছি, এবং পুরাতন যারা তাদের জন্য তাদেরকে সেফটি গার্ড ইনশিওর করা হয়। যারা ম্যাটের বাইরে স্কেটিং করবে তাদের জন্য সেফটি গার্ড ইনশিওর করে তারপরে তাদেরকে আমরা রাস্তায় নামাচ্ছি। তো এই সবগুলো বিষয় আমরা মাথায় রেখে তাদেরকে স্কেটিং করাচ্ছি। আজ পর্যন্ত আমি 10-12 বছর যাবত স্কেটিং করাইতেছি, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে স্কেটিং করে আমার স্যারের হাত দিয়ে আমার বাচ্চার হাত ভেঙে গেছে, হাত মচকে গেছে, এরকম রেকর্ড নাই। আলহামদুলিল্লাহ খুবই যত্ন সহকারে স্কেটিং শিখাই, এবং আমি ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে খুব ফলো করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিকে তোমরা চিনে নাও যে ব্যক্তি বাচ্চাদেরকে খুবই পছন্দ করে, বাচ্চাদেরকে ভালোবাসে, এবং ফুল গাছ এই জিনিসগুলোকে পছন্দ করে, তাহলে বুঝবে তার মন মানসিকতা খুবই পরিষ্কার স্বচ্ছ। তো এইটার একটা উদাহরণ যে অনেকেই বাচ্চা পছন্দ করে না, বাচ্চা কাচ্চা দেখতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাচ্চাদেরকে খুবই পছন্দ করি। যদিও মাঠে মাথা গরম রাখতে হয়, কারণ বাচ্চাদেরকে আমি সুন্দরভাবে বললে তারা বুঝবে না, একটু যখন আমি ধমক দেই, কারণ টিচারের ভাষাটা এমনই, টিচার যদি নরম হয় বাচ্চারা তো কথা শুনবে না। তো এই জন্য বাচ্চাদেরকে ধমক দেই। একটা গ্রামের ভাষায় কথা আছে, আমরা ছোটবেলায় শুনতাম, বলে পিরাত বাড়ি বেড়াত বাড়ি বউ মারি জাহির করি। কথাটা কি, বেড়ার মধ্যে ঠাস ঠাস বাইরায় বুঝাইতেছে সে বউরে ফাটাই ফেলতেছে পিড়াইয়া, আসলে কিছুই করতেছে না। তো আমারও মাঝে মাঝে এরকম মাঠের মধ্যে বাচ্চাদেরকে ভয় দেখাইতে হয়। যেমন এই যে বাঁশির ফিতাটা আমার ব্যাতে, এইটা এই যে বাঁশির ফিতাটা, এটা দিয়ে আমার বাড়ি দিলে শার্টের উপর দিয়ে চলে যায়। এটা দিয়ে কি বাড়ি দিলে কিছু হয়? তো এটা দিয়ে মাঝে মাঝে একটু শাসন করতে হয়। এখন এতগুলো বাচ্চা যদি আমাকে যদি 1000 বড় স্টুডেন্ট দেওয়া হয়, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। বাচ্চা তো আপনারা বাচ্চা আপনাদেরকে আল্লাহ তাআলা দিছে, এটা আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। অনেকের বাচ্চা হয় না, অনেক অভিভাবক কত কিছু খায়, কত কবিরাজ, কত কিছু, কত ডাক্তার, কিন্তু একটা বাচ্চা আল্লাহ তাআলা দেয় না। কিন্তু আপনাদের একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে, সুস্থ সন্তান, এবং আমাদের ক্লাবে স্কেটিং করছে, সবার সাথে মিশছে। এই জিনিসগুলো কি আপনার কি মনে হয় না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে? আমি মনে করি আপনি এই বিষয় নিয়ে একটা শুকরিয়া আদায় করবেন। আমাদের অনেক বাচ্চা আছে স্কেটিং করে, সুইমিং করে, কারাতে করে, নাচ গান করে, অনেক মানে প্রত্যেকটা ইভেন্টের সাথে সাঁতার করে ওরা কানেক্টেড থাকে এবং সবার সাথে মিশে, এবং আমার সাথে বিশেষ করে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ। একদম ছোট 3 বছরের বেবিও আমাকে পছন্দ করে, একদম বেবির বাবা মা আলহামদুলিল্লাহ সবাই আমাকে পছন্দ করে। এই জন্য আমি সবার ভালোবাসায় খুবই মুগ্ধ, এবং এই জন্য আমার এটা আমার এক সময় প্যাশন ছিল, প্যাশন থেকে আমি স্কেটিং করে দিতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এই ভালোবাসার কারণে এই স্কেটিংকে আজকে আমার প্রফেশন হিসেবে নিতে বাধ্য হয়েছি। কারণ এখানে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের দোয়া পেয়েছি, অনেক হাই লেভেলের হাই সোসাইটি মানুষের সাথে মিশতে পেরেছি, যার জন্য কিন্তু আমি এটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছি। আমার স্কেটিং ছাড়া আর কোনো কাজ নেই। আমি স্কেটিং করানোর পর আর আমি কোনো কাজ করার সুযোগও পাই না। আমাদের আন্ডারে প্রায় 3-4টা ক্লাব আছে, 4টা ক্লাবই অ্যাফিলিয়েটেড করা বাংলাদেশ রোলার স্কেটিং এর আন্ডারে। তো এই যে 4টা ক্লাব আমি মেনটেন করি একা একা। আমি আপনাদেরকে বলবো, আমি যখন প্র্যাকটিস করাই
আগারগাঁয়ের মাঠ তো দেখছেন, এই মাথা থেকে ওই মাথা। আমি যখন গলা আমার কিন্তু বসে থাকে, প্রত্যেকদিন রাতে আমি ট্রেনিং করে আসার পরে এক মগ চা খাইতে হয়, না হলে আমার মাথা ধরে থাকে। কারণ এত পরিমাণ চিল্লাচিল্লি করতে হয় বাচ্চাদের সাথে, কারণ বাচ্চারাও আমার সাথে চিল্লাচিল্লি করে, ওরা খুব মজা পায় স্কেটিংটা। আপনারাও জানেন আপনার বাচ্চা কেমন মজা পায়। এখন এই আপনি যদি আপনার বাচ্চাকে এই স্কেটিং করানোর উসিলায় আপনি যদি আপনার বাচ্চার মোবাইল না চালাইতে পারেন, আপনি যদি আপনার বাচ্চাকে কথা না শোনাইতে পারেন, আপনি যদি আপনার বাচ্চার কথা মতো এখন আপনার চলতে হয়, আপনার বাচ্চার বয়স হয়নি এখনো 5 বছর 7 বছর, অথচ দেখা যায় আপনি আপনার বাচ্চার কথা মতো চলতেছেন, তাকে দায়িত্ব শিখান। আমি আজকে বলে দিব, আমি আজকে সিরিয়াসলি কথা বলতেছি, যদি আপনার ভালো লাগে আমাদের ক্লাবে আসবেন, ভালো না লাগলেও আলহামদুলিল্লাহ আপনি অন্য যে কোনো ক্লাবে যেতে পারেন। আমার কোনো এতে কোনো কষ্ট নাই, বিন্দু পরিমাণ কষ্ট থাকবে না, আমাকে জানিয়ে চলে যাবেন। কিন্তু আপনি, আমার কথা হলো, আপনি আপনার বাচ্চাকে শিখান। আপনার বাচ্চা শিখছে না, আপনি টিচারকে জানান। আপনার বাচ্চা মানছে না, আপনি টিচারকে জানান। সমস্যা যেখানে সমাধান ওখানে আছে। আপনার বাচ্চার সমস্যা আছে, সমাধানও আছে, আপনি সমাধানের পথ খুঁজুন। তা না করে আপনি বাচ্চাকে বকা দিবেন, গালি দিবেন, মারধর করবেন, এটা ঠিক না। তো আপনি জানাবেন। যেমন আমি বাচ্চাদেরকে এই ধমক দেই, ধমক দেওয়ার পরও আমি খেয়াল করি ওর মুখের রিয়াকশন কি। অনেক বাচ্চা ছোট, ধমক দিলেও কান্না করে দেয়, পরে আমি ওদের কোলে নিয়ে 2-3 রাউন্ড দেই, একটু ভাইল দেই, তারপর আবার দেখি খুব গলায় জড়াই ধরে, হ্যাঁ আবার চালাইতে শুরু করে। কারণ বাচ্চারা স্কেটিংটা এত পছন্দ করে, স্যার যদি ধমকও দেয়, ধমক শুনে সে করে। তো তারপরেও কিছু কিছু বাচ্চা বড়দেরকে মাঝে মাঝে বাঁশির ফিতা দিয়ে ঠাস ঠাস বাড়ি মারতে হয়। তো যখন বাড়ি মারি, এটা শার্টের প্যান্টের উপর দিয়ে চলে যায়। এই বাড়িটা মারলে কি হয়, বড়দেরকে বাড়ি মারলে ছোটরা এমনি সোজা হয়ে যাবে। এবং বড়রা একটু কম অন্যায় করলেও ছোটদেরকে শাসন করার জন্য বড়দেরকে একটু ধাই ধমক বেশি দেওয়া হয়। তো দেখা যায় ছোটরা এমনি একদম তার মতো সোজা হয়ে যায়, দৌড় দেয়। আমাকে দেখলেই দেখবেন যারা ফাঁকিবাজি করে ওরা কিন্তু দৌড় দেয়। অনেকে অভিভাবকের কাছে যাইতে না, আমাকে দেখলে আবার রিটার্ন ফিরে আসে। তো যে কথাটা বলতেছিলাম, আপনি আপনার বাচ্চার থেকে আদায় করে নেবেন যে তুমি স্কেটিং করতেছো, তুমি এটা করতেছো, ওইটা করতেছো, তোমার কথা মতো আমি সব করে দিয়েছি, তোমাকে ওখানে ভর্তি করেছি, এখন তুমি আমার কথা মতো চলবে, আমি যেটা বলবো তুমি সেটা শুনবে। এখন যদি সে না শুনে আমাকে জানান। আমার কাজ তো এখানে স্কেটিং করানো না, আমার কাজ তাকে দায়িত্বশীল করে গড়ে তোলা। আমার দায়িত্ব তাকে কিভাবে একজন দায়িত্বশীল হিসাবে তাকে গড়ে তুলতে পারি। সে যদি ছোটবেলা থেকে দায়িত্বশীল হয়ে যায়, তার কাছে বড় বড় পাহাড় পরিমাণ কাজগুলো তার কাছে ছোট মনে হবে। তো এই জন্য ছোটবেলা থেকে বাচ্চাদেরকে দায়িত্বশীল করে গড়ে তুলুন এবং ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখান। তুমি পড়বা, তুমি উঠবা, তুমি শিখবা, তুমি পড়বা, তুমি ভুল থেকে শিখবা, তুমি ভুল করবা, ভুল করবা, ভুল করবা, 1000বার ভুল করবা, তুমি দাঁড়াবা, উঠে দাঁড়াবা। আমাদের যে স্কেটিং এ যারা কম্পিটিশন করে আপনি দেখতে পাবেন, আমাদের অনেক ভিডিওতেও দেখতে পাবেন, পড়ে যায়, পড়ে গিয়ে ওই ছেলে আবার ফার্স্ট কি সেকেন্ডের মধ্যে পজিশনে চলে যায়। সে তো হাল ছাড়ে নাই। সে যদি পড়ে ভাবতো আমি পড়ে গেছি, আমি শেষ, তাইলে তো শেষই। তা আমরা তাদেরকে শিখাই, আমরা তাদেরকে এখানে ডিসিপ্লিন শিখাই। এখানে যদি আপনি এখানে তাকে আইনা ডিসিপ্লিন না শিখান, আপনি অভিভাবক হয়ে তাকে বলেন যে ডিসিপ্লিন শিখার দরকার নাই, শুধু স্কেটিং শিখলেই হবে, তাহলে আমি মাপ চাই আপনাদের কাছে, প্লিজ আপনি আমাদের ক্লাব থেকে চলে যান। যদি বাচ্চাকে আপনি ডিসিপ্লিন না শিখাইতে চান, শুধু স্কেটিংই শিখাইতে চান, আমি স্কেটিং শিখাই না। আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি কোরআনে হাফেজ। আমার কাছে আমি বাচ্চাদেরকে, আমি চাই না আমার ক্লাবের স্টুডেন্টরা মোবাইলে হাত দেখ, এবং আমার কোনো ক্লাবের স্টুডেন্টরা কোনো বাসায় কথা না শুনুক, বাবা মায়ের কথা না শুনুক। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট কাউকে সালাম না দেখ। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট কারো কথা শুনুক। আমার কোনো স্টুডেন্ট কারো মনে আঘাত দেখ, কারো মনে কষ্ট দেখ, এরকম কোনো অ্যাটিটিউড করুক যে তার এই অ্যাটিটিউডের কারণে আমার অন্য কোনো একজন ব্যক্তি কষ্ট পেয়েছে, এরকম কোনো কাজ আমার স্টুডেন্টরা করতে পারবে না। আমি এটা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিব। এখন যদি আপনারা আমাকে না জানান, তাহলে আমি কিভাবে জানবো যে সে এটা করে? আমার কাছে তো সে 2 ঘন্টার জন্য থাকে, আপনার কাছে তো তারপরে পুরো সময়টা আপনার কাছে থাকে আর স্কুলে থাকে। তা আপনি মনের কথা শুনুন, বাচ্চা কি চায়, বাচ্চার কি আগ্রহ, কি করতে চায়, কি দিয়ে কি আদায় করে নিতে পারবেন। বাচ্চা মোবাইল ধরছে, বাবা মোবাইল ধরলে তো স্কেটিং, স্যার বলছে স্কেটিং রেখে দিবে, 3 মাসের জন্য বহিষ্কার করে দিবে ক্লাব থেকে। আপনি বাচ্চাকে বলেন না। আগে আমি কিছু অভিভাবকদের কথা বলি। কিছু অভিভাবক আছে এসে বলে কি, স্যার আমার বাচ্চা হচ্ছে বাসায় মোবাইল ধরে, আপনি একটু বিষয়টা দেখবেন। তো হয়তো উনি বলার কারণে বাচ্চা মোবাইল ছাড়ছে। এই যে আমি বুকে হাত দিয়ে বলতেছি, এই বাচ্চা মোবাইল ছেড়ে দিছে। অনেক বাচ্চা এরকম যারা জানাইছে, আমি ওদের মনিটরিং করছি, আলহামদুলিল্লাহ তারা মোবাইল ছেড়ে দিছে। মোবাইল ধরেন। আপনি কি জানেন এই মোবাইলটা কি ভাইরাস, বাচ্চার জন্য কি ক্ষতিকারক? আপনার অজান্তে সে এমন কোনো গুনাহ করে ফেলবে, বলে তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল। আপনি জানেন না সে কি পরিমাণ পাপ করতেছে, আপনি জানেন না, আল্লাহ কিন্তু জানে। আল্লাহ কিন্তু গায়েবের খবর রাখে। আপনি জানেন না আপনার বাচ্চা কি করতেছে। আপনি তাকে মোবাইল দিয়ে রাখছেন, রাতকে রাত সে মোবাইল দেখতেছে। ও মোবাইলে এমন কিছু না চাইতেও মোবাইলে চলে আসে, যেটা চাওয়া তার এখনো বয়স হয়নি, সে এটা অ্যাডাল্ট না, যে সে এটা তার প্রস্তুত ছিল না, এমন একটা বাজে একটা অ্যাড চলে আসলো। এখনকার অ্যাড গুলো একদম নোংরা। তা আপনি কেন তার হাতে মোবাইল দিচ্ছেন জেনে শুনে? আচ্ছা আপনি একটা উদাহরণ দেই, একটা বাচ্চা সাগর পাড়ে পড়ে আছে, আপনি কি করবেন? আপনি যদি পাগল না হন, উন্মাদ না হন, আপনি কি করবেন?
আপনার যদি সেন্স থাকে আপনি কি করবেন, বাচ্চাটাকে সেভ করবেন না? এটা নর্মাল ব্যাপার। আপনার বাচ্চা কোন দিকে যাচ্ছে আপনি তাকে সেভ করেন। সেভ করার জন্য যদি তাকে ওই সাগর থেকে বাঁচানোর জন্য, ওই ঢেউয়ের থেকে ওর জীবন বাঁচানোর জন্য ওদের থাপড়াইতে হয়, ওরে পিটাইতে হয়, ওর কাঁটা দিয়ে পিটাইতে হয়, তাও তো তার জীবনটা বাঁচবে। আপনি কি বাঁচাবেন না তাকে? সমুদ্রের পাড় থেকে তাকে টাইনা নিয়ে আসবেন না? নর্মাল ব্যাপার, আপনি নিয়ে আসবেন, আপনি বাঁচাবেন। টিচাররাও এরকম। টিচাররা কোনোদিন কি শুনছেন কোনো টিচার বলছে এই তুই গাঞ্জা খাবি, এই তুই এটা করবি, এই তুই ওটা করবি, এই তুই আমার নাস্তা খাওয়াবি, নাস্তা না খাওয়াইলে তোর খবর আছে, তুই আমার 200 টাকা দিস না, তুই আমার 500 টাকা দিবি, নাইলে তোর খবর আছে? কোনো টিচার কি কোনোদিন বলছে এরকম কথা? এবং কি আমাদের ক্লাবে অনেক অভিভাবক আছে টাকা না দিয়ে এসে করে, কোনোদিন কিছু বলি না। অথচ টিচার যদি কিছু একটা করে আয়সা বলে স্যার আপনার নামে বিচার আছে। কে বিচার দিছে? আমার ছেলে বিচার দিছে। আপনার ছেলে আমার নামে বিচার দেওয়ার কে? আপনার ছেলের আমার নামে বিচার দেবো না আমি আপনার ছেলের নামে বিচার দেবো? কোন কোন জামানায় এসে পড়ছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে না, আখিরি জামানায় এরকম একটা যুগ আসবে যে কিয়ামতের আলামত সব এই যে ফুটে উঠতেছে। এখন টিচার ছাত্রকে শাসন করতে পারে না, উল্টা টিচারের নামে ছাত্র বিচার দেয় মায়ের কাছে। মা আয়েশা বলছে স্যার আপনার নামে বিচার আছে। বলেন কি বিচার? আপনি স্যার বাঁশি দিয়ে আমার ছেলেকে মারছেন, আমার ছেলে কি করছেন, বাঁশির ফিতা দিয়ে মারছে, খুব ব্যথা পাইছে, আহারে। তো যাই হোক, আমি যেটা বলতেছি, বাচ্চাদেরকে এখনই একটা কথা আছে, লোহা গরম যতক্ষণ আছে ততক্ষণ বাড়ি মারেন, পরে আফসোস করবেন। আপনি দেখেন 90% এই ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এবং যারা ছোটবেলা থেকে শাসন পায় না, দায়িত্বশীল না, ছোটবেলা থেকে বিশেষ করে যারা দায়িত্বশীল না, এই ছেলেগুলোই বড় হয়ে বাবা মাদেরকে দেখে না। এই বাবা মা যদি সরকারি কোনো পেনশন না পায় বা সরকারি কোনো ভাতা না পায়, সরকারি চাকরি না থাকে, এই বাবা মারাই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। 90% বৃদ্ধাশ্রমে। খবর নেন, দেখেন বাবা ইঞ্জিনিয়ার, কিছুদিন আগে মিরপুরে একজন মারা গেল, ছেলেরা বড় বড় ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, অথচ মা মারা গেছে, তাদের খবরও নেই, কয়েক সপ্তাহ ধরে লাশ পচে যাওয়ার অবস্থা, গন্ধ ছুটে গেছে রুমের মধ্যে। তো কারা এরা? এরা তো কোনো আলেমের মানা, কোনো ইয়ার মানা, কোনো হাফেজের কোরআনের মানা, তো কোনো আদর্শ সন্তানের মানা। আপনি চিন্তা করবেন আপনার ছেলেকে যে হাফেজ বানাইতে হবে, মাওলানা বানাইতে হবে, মুফতি বানাইতে হবে, হুজুর বানাইতে হবে, এরকম আপনি আদর্শ সন্তান রেখে দেন, আদর্শ সন্তান যে আপনার জন্য এমন কাজ করবে, সাদকায়ে জারিয়া হিসেবে আপনার জন্য সে ভালো ভালো কাজ করবে, আপনার কবরে সেই সওয়াব পৌঁছাবে, এরকম সন্তান রেখে যান। তো অতএব আমি সবার কাছে ভিডিও লং করবো না, আজকের ভিডিও এতটুকুই। আমাদের ক্লাবে আমি শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, আমাদের ক্লাবে স্কেটিং শেখানো হয়। স্কেটিংয়ের শেখানোর পাশাপাশি আমাদের ক্লাবে বিশেষ করে কোনো বাচ্চা যদি, যেমন আমাদের ফর্মের নীতিমালার মধ্যে লেখাই আছে, কোনো বাচ্চা বা বড় ছেলে কেউ যদি মাদক নেশার অভ্যস্ত থাকে বা মোবাইল ধরার অভ্যস্ত থাকে বা বাসায় কোনো কাজ করছে না, দায়িত্বশীলের মতো আচরণ করে না, তাকেও কিন্তু আমাদের ক্লাব থেকে পানিশমেন্টের ব্যবস্থা আছে। এখন আপনারা তো এই জিনিসগুলো জানেনই না, আপনারা আমাকে জানান না, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যদি বাচ্চারা। আর আমি আরেকটা বুদ্ধি দিয়ে দেই আপনাদের, স্কেটিং এত মজার গেম, স্কেটিং এত মজার একটা খেলা, যদি বাচ্চারা এটার মজা একবার পেয়ে যায়, মানে আপনাদের অভিভাবকদের তো বুঝাইতে পারবো না, আপনারা যদি একবার স্কেটিং পাই দেন, আপনারা তাও বুঝতে পারবেন যে স্কেটিং কেন বাচ্চারা এত পছন্দ করে, এত কেন মজা এটা। তো এই জন্য বলবো যে বাচ্চাদের থেকে আপনি এখন আদায় করে নেবেন এই সুযোগে, যে তুমি স্কেটিং করতে পারবা, এটা করতে হবে, পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি খেতে হবে, বেশি বেশি রেস্ট করতে হবে, বেশি বেশি তোমার ঘুমাইতে হবে, খাইতে হবে, তোমার যেটা দরকার। এখন ব্রেনের রেস্ট, পোলাপান এখন রেস্ট করে না, প্রত্যেকটা পোলাপানের হাতে মোবাইল টিভি দিয়ে দেয়, আর তারা রেস্টের সময় পায় না, তারপরে মাথা হয়ে থাকে খিটখিটে। এখন ক্লাবে আসলে আমি ধমক দিলে অনেকে রাগ করে বসে থাকে, এরকম হয় না, কয়েকটা স্টুডেন্ট ছাড়া আমার এরকম হয় না। আলহামদুলিল্লাহ এত বছর ট্রেনিং করাইতেছি, সবাই খুবই ভদ্র, খুবই জেন্টলম্যান, অভিভাবক হইতে নিয়ে সবাই খুবই জেন্টলম্যান, আমাকে খুবই হেল্প করে, সাপোর্ট করে এবং সব সময় আমার পাশে থাকে। কোনো একটা বিপদ আপদ সবসময় দেখে আমি অভিভাবকদের পেয়েছি, এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ সবার কাছে। আর আমি আপনাদের ছোট ভাই বা যেটাই মনে করেন, আমার কথাটা আপনাদের অনেকের ভালো লাগতে পারে, অনেকের, সবসময় আমি সত্য কথা বলি, একটু তিতা হইলেও সত্য ভালো, তিতা হইলেও সত্য ভালো, আর মিষ্টি হইলেও মিথ্যাই, ঠিক আছে? এই জন্যই আল্লাহ তাআলা বলছে ওকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সবসময় ভালো। আর এতক্ষণ অনেক কথা বলেছি, অনেকেই আমল করবেন এবং এগুলো মানার চেষ্টা করবেন, এবং বাচ্চাদেরকে যতটুকু সম্ভব একটু যেন আপনার কবরের কাছে গিয়ে একটু দোয়া করতে পারে, মুনাজাত ধরে, এতটুকু শিক্ষা অন্তত দিবেন। কারণ আপনার কবরের সামনে দিয়ে যাচ্ছে, সে সূরা ফাতিহা পারে না, নামাজ পড়তে পারে না। দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা হাদিস, নবীজির হাদিস আর এবং কোরআন আপনি তো ফালাইতে পারবেন না, আপনাকে মানতে হবে, বাধ্যতামূলক, এগুলো ফরজে আইন। এখন আপনি যদি বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা না দেন, ইংলিশ মিডিয়াম পড়াইতেছেন, হাজ মিডিয়াম পড়াইতেছেন, লাখ লাখ টাকা খরচ করে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছেন, কিন্তু যেটা দরকার সেটা দিকেও ফোকাস দিবেন। দুনিয়া আখেরাত দুইটাই দরকার আছে, দুই দিকেই ফোকাস দিবেন। তো আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। এতক্ষণ অনেক কথাই বলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন
অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছে, আমি হয়তো একদিন চলে যাব, আমি যাকে কষ্ট দিয়ে যাব পৃথিবী থেকে, হয়তো এমনও সময় হইতে পারে আমি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও না পাইতে পারি, আমার এর আগে মৃত্যু হয়ে যেতে পারে। তো এই জন্য কাউকে সহজে আঘাত দিবেন না, কারো মনে কষ্ট দিবেন না, যদি দিয়ে থাকেন ক্ষমা করে দিবেন, এবং আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।